গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন সেলিনা হোসেন রচিত উপন্যাস কাঁটাতারে প্রজাপতি। আজ অষ্টম পর্ব। ভালোবাসার জন্য জোহরার মৃত্যু আজমলের জীবনে এক নিদারুণ অভিজ্ঞতা। কি তীব্রতা এবং প্রচণ্ডতা মানুষকে দুঃসাহসী করে, ও তা বুঝতে পারে না। ওর জীবনে ভালোবাসা নেই, কারো জন্য ওর এমন তীব্র টান নেই। একসময় সাইমাকে ভালো লাগতো, ওকে দেখলে বুক ছলকে উঠত, কিন্তু ওই পর্যন্তই। ওটা আর বেশি দূর গড়ায়নি। জোহরা এবং কুতুব একদম অন্যরকম। জোহরার জন্য কুতুব কি এখন কয়েদ চাচা হয়ে যাবে, নাকি ও নিজেও মরবে? মরে গিয়ে বেঁচে থাকার যন্ত্রণা জুড়িয়ে ফেলবে। আজমলের শরীর শিরশির করে, ওর ভয় লাগে। কেবলই মনে হয় জীবন কত ছোট, এর জন্য কত তার আয়োজন। নাচলের কথা ভুলতে পারে না। সেখানে এক বিরাট ঘটনা দানা বেঁধে উঠছে, তার ঢেউ লাগছে সব দিকে। চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, মল্লিকপুর, সর্বত্র এখন তেভাগার কথা। মানুষের জিজ্ঞাসা ফুরোয় না। যারা সক্রিয়ভাবে জড়িত নয় তারাও জানতে চায় তেভাগার খবর। শুধু তাই নয়, এখন দাঙ্গা আর পাকিস্তানের কথা সবার মুখে মুখে। পাকিস্তানের উৎসাহে লোকজন জোর আলোচনা করছে। আজমল কোনো কিছুর মধ্যে স্থিরতা খুঁজে পায় না। জোহরার মৃত্যু ওকে কাবু করে রেখেছে। কেবলই ছটফটানি, কেবলই যন্ত্রণা। ইয়াসিন বসনি ওকে এড়িয়ে চলে, এখন পর্যন্ত মুখোমুখি হয়নি। আজিজের ওখান থেকে ফিরে ও একদিনও বাড়িতে থাকেনি। বিছানা বালিশ নিয়ে পলু ঘরে চলে এসেছে। বাসার গিয়ে 3 বেলা ভাত দিয়ে আসে। বারান্দায় শুয়ে ও আকাশ দেখে। যতক্ষণ জেগে থাকে তারাগুলো জোহরার মুখ হয়ে জ্বলে। ও বাড়ির পাশের তেঁতুল গাছে ঝুলে মরেছে। এই মৃত্যুর কথা ও ভাবতে চায় না। ভাবলে ইচ্ছে করে ইয়াসিন বসনিকে 2 টুকরো করে কেটে বাজারের মোড়ে টাঙিয়ে রাখতে। মানুষ দেখুক, মানুষ জানুক। কথাটাও কয়েকবার উচ্চারণ করে, কিন্তু কি জানবে মানুষ? ইয়াসিনের মতো নরকের কীটকে শাস্তি দিলে মানুষ কি খুশি হবে? হয়তো হবে, হয়তো না। তাতে তেভাগার মতো কোনো বড় সামাজিক পরিবর্তন হবে না। রমেন মিত্র বলে, বিশাল সামাজিক প্রেক্ষাপটে একজন ইয়াসিন বসনির উচ্ছেদ কোনো ঘটনাই নয়। প্রয়োজন সব পাল্টে ফেলা, সব নতুন করে গড়া। না, রমেন মিত্রের মতো চিন্তাভাবনা ও করতে পারে না। কথাগুলো বুকে লাগে এবং তা মনে রাখে। আজিজ বলে, এই মনে রাখাও একটা কাজ। দরকার মতো বুঝলেই হয়, ঝাঁপিয়ে পড়লেই হয়। নাচল থেকে ফিরে আসার আজ 5 দিন। বিকেল থেকেই বেশ গরম, বাতাস গুমোট। নিজেকে কাজে লাগানোর জন্য ও কিছু করতে চায়। কিছু না করলে ও দম আটকে মরে যাবে। ও পুকুর পাড়ের তুত গাছগুলোর নিচে আসে। বেশ কয়েকটি গাছে আঁশ পোকার আক্রমণ হয়েছে। ও সাবানগোলা পানি ও কেরোসিন কিনে এনেছে। সেগুলো গাছের গায়ে ছিটিয়ে দেয়। এই পোকাগুলো আঁশ জাতীয় আবরণের মধ্যে থাকে। এগুলো গাছ আক্রমণ করলে গাছের কাণ্ডে প্রচুর গোলদাগ দেখা যায়, যা আঙুলে ঘুষ দিলে উঠে আসে। আস্তে আস্তে গাছের ডাল শুকিয়ে যায় এবং পাতা হলুদ হয়ে আসে। এই পোকা আজমলকে প্রায়ই তাড়াতে হয়। কেরোসিন ছিটিয়ে দিতে দিতে ওর নাক ঝাঁঝিয়ে উঠলে ও নাকে গামছা বেঁধে নেয়। এই কাজটা ওর খারাপ লাগে, কিন্তু না করেও উপায় নেই। কেরোসিন ও সাবানগোলা পানি ছিটানো শেষ হলে মরে যাওয়া ডালগুলো পুড়িয়ে ফেলে। ডালে কেরোসিন লাগিয়ে আগুন দিলে ফস করে জ্বলে ওঠে শিখা। ওর মনে পড়ে
একবার ওদের পলু ঘরে আগুন লেগেছিল। শীতকালে টিনে কয়লা জ্বালিয়ে ঘরে রাখতে হয় ঘর গরম রাখার জন্য। সেই কয়লা থেকে আগুন চন্দ্রকিতে লাগে, তারপর সারা ঘরে ছড়িয়ে যায়। প্রথমে কেউ টের পায়নি। আগুন ছনের চালে লাগার পর এবং ঘর পুড়ে শেষ হলে লোকজন দৌড়ে আসে। বিরাট ক্ষতি হয়েছিল ইয়াসিন বসনির, এবং তা কাটিয়েও উঠেছিল। আবার নতুন ঘর, নতুন চাষ। ইয়াসিন ভাগ্যবান পুরুষ, কিছুতেই বসে যায় না, দ্রুত কেটে যায় ক্ষয়ক্ষতি। মাঝে মাঝে এমন যে কেন হয়, যে মানুষটির কথা একটু ভাবতে চায় না সেই ছিদ্রপথে প্রবল বেগে প্রবেশ করে, একদম তছনছ করে দেয় ভেতরটা। এতক্ষণ পর ওর মনে হয় বমি পাচ্ছে। ও গামছাটা নাক থেকে খুলে বড় করে শ্বাস টানে। অনেকক্ষণ ধরে পুকুরে গোসল সেরে ও যখন পলু ঘরে আসে তখন সন্ধ্যা উতরেছে। কুতুব বসে আছে বারান্দায়, চিকন কাঠি দিয়ে বারান্দায় মাটিতে আঁকিবুকি কাটছে। কুতুব ওর দিকে তাকায় না। আজমল গামছা দিয়ে ভালো করে চুল মুছে। ভেজা চুল নিয়ে ঘুমোলে রাতে ঠান্ডা লাগবে এবং সর্দি ঝরবে। সর্দি জিনিসটা ও ভীষণ ভয় পায়, ওর খারাপ লাগে। কুতুব কেমন আছো? ও ঘাড় তোলে না, বাসার হারিকেন জ্বালিয়ে নিয়ে আসে। ওটা কুতুবের সামনে রাখলে ও রেগে ওঠে। হারিকেনটা রাখার আর জায়গা পেলি না হারামজাদা। আপনার বাতি লাগবে না? আপনি না কি করছেন? তোর মুন্ডু। কুতুব দাঁত মুখ খিচিয়ে ওঠে। আজমল বাসারকে হারিকেনটা সরিয়ে নিয়ে যেতে বললে ও ঘরে নিয়ে যায়। বারান্দায় অন্ধকার নেমে আসে। কুতুব ভাত খাবে? খাবো। কয়দিন ভাত খাইনি। কি খেলে? মুড়ি, রুটি, ছাতু, ছোলা, যখন যা পাই। তুমি আমার এখানে থাকো। থাকবো। ও সুবোধ বালকের মতো ঘাড় নাড়ে। আজমল জানে ও থাকবে না। অস্থিরতা ওকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। কিছুদিন ধরে সেটা আরো বেশি হয়েছে। আস্তে আস্তে ও অন্যরকম হয়ে যাচ্ছে। এই পরিবর্তন হঠাৎ করে কারো চোখে পড়বে না। আজমলের মনে হয় ও বুঝতে পারে। দুজন চুপচাপ। কুতুব একই ভঙ্গিতে বসে আছে। বাইরে ঝিঝি ডাকছে। কান পেতে শুনলে কখনো ভালোই লাগে। কুতুব, ঝিঝির ডাক ভালো না? জোহরার হাসির মতো। কুতুব নির্বিকার বলে, না তেমন নয়। তুমি ভালো করে শোনো। আমি অনেক দিন শুনে দেখেছি, এখন তো আরো বেশি করে শুনি। ও বিচলিত না হয়ে বলে। আজমল চুপ। এমন হৃদয় নিংড়ানো কথা শুনে ওর বুক কেঁপে ওঠে। আজমল ভাই, জোহরা তেঁতুল গাছে মরল না? হ্যাঁ। তেঁতুল গাছে ভূত থাকে না? আমি জানি না। আমি জানি থাকে। অকস্মাৎ প্রচণ্ড শব্দে হেসে ওঠে। সে হাসি থামতে চায় না। আজমলের গা ছমছম করে, কিন্তু ও কুতুবকে হাসি থামাতে বলতে পারে না। আমি ভাত আনতে গেলাম। বাসার দ্রুত বারান্দা থেকে নেমে যায়। ও অন্ধকারে মিলিয়ে গেলে কুতুবের হাসি থেমে যায়। নীরবতা দুজনকে গ্রাস করে। আমি যাই আজমল ভাই। না, যাবে না, তুমি থাকো, আমার সাথে ভাত খাবে। আজমলের মনে হয় অন্ধকারে কুতুবের চোখ জ্বলছে। ও ভীষণ কিছু খুঁজছে, যেন পাচ্ছে না। ও ভীষণ কিছু করতে চায়, পারবে না। ওর সামনে এখন ভয়াবহ অন্ধকার। আজমলের শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। মানুষ মরে গেলে কেমন লাগে আজমল ভাই? আমি জানি না। আপনার মরার ইচ্ছা হয়? না, আমার ভয় লাগে। তোমার হয়? আমি মরতে চাই না।
আমার খুন করার ইচ্ছা হয়। আমি খুন করব আজমল ভাই। কাকে খুন করবে বলতে পারি না। আমি যাই। ভাত খাবে না? কুতুব, ও কুতুব। অন্ধকার থেকে কোনো সাড়া আসে না। কুতুব কয়েক চাচার মতো রহস্যময় হয়ে যাচ্ছে। হোক। একজন লোক সবার অলক্ষ্যে এই ভোলাহাট থেকে সরে গেলে কারো কিছু এসে যায় না। ওর নিজের যে কুতুবের জন্য খারাপ লাগছে সেটাই বা কয়দিনের। ও বারান্দায় মাদুর বিছিয়ে শুয়ে পড়ে। তারা ভরা আকাশ অপূর্ব, মন ভরে যায়। কুতুব চলে গেছে, এখন ওর ভয় করছে না। কুতুবের জন্য কি ওর কোনো মমতা নেই, নাকি ওর উপস্থিতি অসহ্য বলে ওর ভয় করে? তাহলে খেতে বলেছিল কেন? এসব মিশ্র অনুভূতি ওকে বিষণ্ণ করে রাখে। ওর ঝিমুনি আসে। হারিকেনটায় বোধ হয় কেরোসিন নেই, দপদপিয়ে নিভে যায়। ওর মনে হয় চারদিকে কেরোসিনের গন্ধ, বাতাস ভারী। বাসার এখনো ফিরছে না কেন? রান্না কি হয়নি? হরেকের কথা মনে হয় ওর। হরেক দিদি ছেলে, বুকে সাহস ভরা। এমন ছেলেদের জন্যই নাচল তেভাগার প্রাণ। এমন ছেলেরা আছে বলেই ওখানে আন্দোলন প্রবল হয়ে উঠেছে। হরেকের নিকোনো উঠোন, মহুয়া গাছ, জোড়া শুকর সম্বলিত গৃহস্থালির ছবি দেখতে দেখতে ওর ঘুম পায়। ওর স্বপ্নে নাচল প্রবল হয়ে ওঠে। সকালে অনেক বেলায় ঘুম ভাঙে ওর। রাতের স্বপ্নটা মাথার মধ্যে স্পষ্ট, যেন সরল রেখায় মগজের এ মাথা থেকে ও মাথায় চলে গেছে। কোথাও কোনো ছেদ পড়েনি। সাঁওতালদের একটা জঙ্গি মিছিল ওর স্বপ্নে আশ্চর্য জীবন্ত হয়ে উঠেছিল। ওর উঠতে ইচ্ছে করে না। বালিশে মুখ গুজে উপর হয়ে শুয়ে থাকে। মনে পড়ে রাতে ওর খাওয়া হয়নি, অথচ খিদে নেই। ভোরের স্নিগ্ধ বাতাস, নরম আলো, মনোরম সকালও ওর স্নায়ু শীতল করে রাখে। সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে, এমনকি আসিয়া খাতুনকেও। আজও পলুর প্রজনন করবে, সারাদিন ভালো যাবে ভাবতেই উঠে পড়ে। তখন গামছায় ভাতের বাটি বেঁধে বাসার আসে। আপনার ভাত আনলাম। এখন? রাতের বেলা কুতুবের হাসি শুনে আমার ভয় করেছিল, আমি এই জন্য আসিনি। মা গো, কি হাসি! আপনার ভয় করেনি? আজমল উত্তর দেয় না। মাদুর আর বালিশ ঘরের কোণে গুছিয়ে রাখে। ওর মাথার মধ্যে আছিয়া খাতুন ঢুকছে। আছিয়া খাতুন ইয়াসিন বস্তির মতো তেভাগার কথা শুনতে পারে না। আজমলের কাছে এটা তার অনেক অপরাধের মধ্যে আরেকটি সংযোজন। ও তখন অদৃশ্য আছিয়া খাতুনের উদ্দেশ্যে খিস্তি করে, তোর মুখে থুতু 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 থুতু। কিছু বলছেন? বাসার বিস্মিত হয়ে প্রশ্ন করে। ও উত্তর দেয় না। যে মেজাজটা মনে হচ্ছিল শীতল, তা খিচড়ে উঠে দ্রুত উলটপালট হয়ে যায়, দ্রুত এলোমেলো হয়ে যায়। সাই করে চলে যাওয়া দ্রুতগামী রেলের মতো মেজাজের উঠানামা। পুকুরে গিয়ে মুখ ধুয়ে আসে। পুকুরের অপর পারে আছিয়া খাতুনের রেড়ির বাগানের শুরু। রেড়ির ডালের মতো আছিয়া খাতুনের ঘাটটা কি নরম, চাপ দিলে কি ভেঙে যাবে? তখন সাঁওতালদের মিছিলের স্বপ্নটা প্রবল হয়ে ওঠে। ও জোরে জোরে গড়গড়া করে, পানির গায়ে ধাক্কা দিয়ে ঢেউ বানায়। তখন ওর মনে হয় আজও পলুর প্রজনন ঘটাবে। হাজার হাজার ডিম পারবে, হাজার হাজার বাচ্চা ফুটবে, হাজার হাজার সাঁওতাল ছেলেদের মিছিল। ও দ্রুত ঘাট বেয়ে উঠে আসে। বাসার গামছার গিট খুলে ভাতের বাটি বের করেছে। রাতের ভাত বলে পানি দিয়ে ভেজানো, সঙ্গে আলু দিয়ে শোল মাছের তরকারি। ও গপগপিয়ে ভাত খায়, সব সব শব্দ হয়। ভাতের লোকমা বড় বড়, গাল ফুলে ওঠে, চিবুতে কষ্ট হয়। মনে হয় চোখ দুটো ঠেলে বেরিয়ে যাবে বুঝি। বাসার ওর দিকে হা করে তাকিয়ে আছে। মিয়া ভাই,
বল, আপনার যেন কি হয়েছে? ঘন্টা হয়েছে। ও ভেংচি কাটে। কুতুবের সাথে আপনি কথা বলবেন না। তোর কি হারামজাদা? ও আর মানুষ নাই। বাসার কাঁদো কাঁদো স্বরে বলে, মানুষ নাই? প্রচণ্ড ধাক্কায় আজমলের গলায় ভাত আটকে যেতে চায়। ও বিষম খায়। কাশতে কাশতে ওর চোখে পানি আসে। বাসার ওর দিকে পানির মগ এগিয়ে দেয়। ওর আর ভাত খাওয়া হয় না। বাসার বিব্রত হয়ে বলে, যাকে দেখলে ভয় লাগে ও কি মানুষ থাকে? আজমল কথা বলে না। ওর প্রচণ্ড রাগ হয়। ভাতের থালা ঠেলে উঠে পড়ে। ও নিজে নিজে ফুঁসতে থাকে। একসময় চিৎকার করে বলে, ইয়াসিন বসনি একটা শুয়োর! একটা চিৎকারে নিজের আবেগকে গলিয়ে দেবার পর পোলো ঘরে ঢুকতেই অবিস্মরণীয় আনন্দদায়ক মুহূর্ত ওকে মুগ্ধ করে ফেলে। ও নিস্তব্ধ দাঁড়িয়ে থাকে। ভোলাহাট, কানসাট, গোমস্তাপুর, নাচল, রোহনপুরের বিস্তৃত চরাচর ওর চোখের সামনে একাকার হয়ে যায়। আজ ওর বড় সুখের দিন। পোলোর প্রজনন ওকে সবসময় আনন্দ দেয়। ঠিক 14 দিনের মাথায় রেশমগুটি কেটে বেরিয়ে আসা পুরুষ ও স্ত্রীমত সঙ্গমে লিপ্ত হয়েছে। আজমল ওগুলোর সামনে হাঁটু গেড়ে বসে। ও এখন অপেক্ষা করবে, জন্মের অপেক্ষা। এই সময় ও উত্তেজিত থাকে। কোনো কিছু ভাবতে পারে না। কখনো বসে, কখনো পায়চারি করে সময় দেখে ঘন ঘন। মিলিত হওয়ার 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পুরুষটিকে তাড়িয়ে দিয়ে স্ত্রী মতটিকে কাগজের উপর রেখে বাঁশের তৈরি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। স্ত্রী মতটি কাগজের উপর ডিম পাড়তে থাকবে। 24 ঘন্টার মধ্যে ডিম পাড়া শেষ হবে। ও উঠে বারান্দায় আসে। একটু পর সবচেয়ে কঠিন কাজটা করতে হবে ওকে। বাসার একা একা কথা বলছে। পৃথিবীর কারো উপর ওর কোনো রাগ নেই। রাগ এখন নিজের উপর, নিজের সঙ্গে যুঝাযুঝি। আর কিছুক্ষণ পরেই সঙ্গমলিপ্ত পুরুষ মতটিকে ছাড়িয়ে নেবে ও। ওর বুক কেমন করে। এই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তবু প্রতিবার ওর বুক কেমন করে। বাসার এখন বারান্দায় নেই। বাসনকোসন নিয়ে গেছে। ও আবার ঘরে ঢুকে, আবার উবু হয়ে বসে। মোটাসোটা পুরুষ মথগুলো একটা টুকরিতে রাখে, ছাড়াতে কষ্ট হয়। এগুলোর পাখা থেকে রেণু লেগে আঙুল আঠা হয়ে যায়। ওর কপালে ঘাম, মুখে আনন্দের হাসি। ওর অবচেতনে নতুন প্রজন্মের বেড়ে ওঠা। স্ত্রী মথগুলোকে কাগজের উপর ঢাকনার নিচে রেখেছে। আজমলের ঠোঁটে ক্রোর হাসি ফুটে ওঠে। পোকাগুলোর শরীরে কি এখন মিলনের অতৃপ্তি, নাকি কাঙ্ক্ষিত কামনা চরিতার্থ হয়েছে? আহ, কি আজগুবি ভাবনা! ও নিজেকে ধমকায়। কাজ শেষ করে পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসে। দুপুর গড়িয়েছে। সূর্য খাড়া মাথার উপর। টুকরির পোলোগুলো গায়ে লিয়ে পড়ে আছে। শরীর ভারী। ও পোকাগুলোর পাখা নাড়ানো দেখে। ডিম পাড়া হয়ে গেলে স্ত্রীমথগুলো পেব্রিন রোগমুক্ত কিনা দেখতে হবে। সামান্য একটু পানিতে মাখলেই এটা বোঝা যাবে। পেব্রিনে আক্রান্ত হলে সেই মথের ডিম সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলতে হয়। দুর্বল পোলোর রেশমের সুতো খারাপ। কি জটিল প্রক্রিয়া! কত দিকে যে খেয়াল রাখতে হয়। মাঝে মাঝে ক্লান্তিকর মনে হয় আজমলের। একবার মহামারী লাগলে দিন রাতের হিসেব থাকে না। সময় ফুরিয়ে যায় উদ্বেগ আর উৎকণ্ঠায়। ওদের সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখলেই আজমলের জীবন সুখকর হয়, ঐশ্বর্যে ভরে ওঠে। তখন টিনের থালাটা ঠক করে বারান্দার উপর রাখে কয়েদ চাচা। তারপর পা ছড়িয়ে বসে। হাতের নখ লম্বা হয়ে গেছে, ময়লা ভরা। গায়ে জামা নেই। উস্কা খুস্কো চুল, জট পাকানো।
আজমলের দিকে হাত বাড়িয়ে দেয়। দে। আজমল জানে কি দিতে হবে। ও ট্যাগ থেকে বিড়ি বের করে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। কয়েদ চাচা নির্বিকার টানে। চাচা। উত্তর নেই। আজমল তার মুখ নিরীহ করে। কপালে অসংখ্য ভাঁজ। গোফের অন্তরালে চেহারার অর্ধেকটা ঢাকা। অভিব্যক্তি বোঝা মুশকিল। মানুষ কি করলে এমন সব কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারে? চাচা ভাত খাবেন? নির্বিকার বিড়ি ফোঁকা ছাড়া আর কোনো কথা নেই। আজমলের মনে পড়ে কয়েদ চাচার মুখে ও কোনো দিন পুরো বাক্য শুনেনি। একটি দুটি শব্দ শুনেছে, তাও কৃচিৎ কখনো। চাচা ভাত খাবেন? টিনের থালা বাড়িয়ে দেয় শুধু, অর্থাৎ ভাবে এই থালাটি একমাত্র সঙ্গী, আর কোথাও কিছু নেই। আজমল বাসারকে ভাত আনার জন্য পাঠিয়ে দেয়। কয়েদ চাচার বিড়ি শেষ হলে আরেকটি বিড়ি দেয়। চাচা নেয়। আজমলের চোখে চোখ রেখে বলে, রাজা আসবি? রাজা? ও বিস্মিত হয়। রাজাকে? কয়েদ চাচা চুপ। আজমল খুব কাছে এসে বসে, একদম মুখোমুখি। রাজাকে বলেন? কয়েদ চাচার ঠোঁটে কি মৃদু হাসির ঝিলিক। আজমল বুঝতে পারে না। ওর ভেতরে প্রচণ্ড অস্থিরতা দপদপিয়ে ওঠে। চাচা বলেন। ও চাচার পায়ে হাত রাখে। মানুষটিকে জানার উদগ্র আকাঙ্ক্ষায় ও মরিয়া হয়ে উঠেছে। চাচা আপনার পায়ে পড়ি, আপনাকে বলতে হবে। না, উত্তর নেই। আজমল এক নির্বিকার মানুষের ধুধু দৃষ্টি অবলোকন করে। যে মানুষটি কথা বলে না, সে একটি কথা বলেছে। কেন তা ওকে জানতেই হবে। রাজা কেন আসবে চাচা? তোমার সাথে মোলাকাত করবি। কেন? তোমাকে লিয়া যাবার চায়। কেন? আমি কোথায় যাব? ও চাচা, আমি কোথায় যাব? না, উত্তর নেই। বরং একটু বিরক্ত হয়। বারান্দার নিচে নেমে পায়চারি করে। পুকুরে নেমে হাত মুখ ধোয়, তারপর আবার ফিরে আসে। আজমলের মন খারাপ হয়ে যায়। ওর কিছুই ভালো লাগে না। মানুষটির উপস্থিতি ওর ভেতর রাগ বাড়ায়। ও গুম হয়ে থাকে। একটু পর দেখতে পায় থালা হাতে কয়েদ চাচা চলে যাচ্ছে। শিথিল হাতে শূন্য থালা ঝুলছে। ও ডাকে না, ডাকার ইচ্ছে হয় না। কয়েদ চাচা তুত গাছের আড়ালে হারিয়ে যায়। মহাস্থবিরতা ওকে যেন মাটির সঙ্গে গেঁথে দিয়েছে। ওর নড়ার ক্ষমতা নেই। আসিয়া অবাক হয়ে ইয়াসিনকে দেখে। রুক্ষ উস্কা খুস্কো চেহারা। বোঝা যায় প্রচণ্ড ঝড় সামলে উঠতে পারেনি। জোহরার মৃত্যুর পর এই প্রথম এলো আসিয়ার এখানে। ভাঙাচোরা চেহারায় ইয়াসিন বসনির বয়স বেশ বেড়ে গেছে। লোকটির দাপট এবং অহমিকার সামনে কেউ জোরে কথা বলেনি। সবসময় মাথা পেতে নীরবে মেনে নিয়েছে। এই প্রথম জোহরা প্রতিবাদ করল। নিষ্ঠুর পদ্ধতিতে প্রতিবাদ। ইয়াসিন বসনির সারা জীবনের ভিত ধসে পড়েছে। ও আসিয়ার মুখের দিকে তাকাতে পারে না। গ্লানিতে মাথা নিচু হয়ে যায়। ইয়াসিন বসনি অবসন্নের মতো বসে থাকে। আসিয়া এক গ্লাস শরবত বানিয়ে আনে। খান। ইয়াসিন এক চুমুকে গ্লাস শেষ করে। কোনো কথা নেই, উপদেশ না, সান্ত্বনা না। এই জন্য ও ওখানে এসেছে। আসিয়ার অনুভূতি তীক্ষ্ণ। কখন কি বলতে হবে বুঝে নেয়। পরিমিত কথা বলে। আসিয়া জানে সন্তানের মৃত্যুতে সান্ত্বনা হয় না। শুধু মুখের কথায় এত বড় ক্ষতি পূরণ হয় না। ও বাড়তি কথা বলে মেজাজ খারাপ করে দেয় না। ইয়াসিন বসনি আসিয়াকে জানে, বোঝে।
এই প্রথম ওর জন্য একটা তীব্র মানসিক টান অনুভব করে জোহরা ভেতরটা উলটপালট করে দিয়েছে। ওর শ্বশুরবাড়ির লোকজন হাজার রকমের কথা বলেছে, হুল ফুটিয়েছে, সে দংশন ওকে পীড়িত করে রেখেছে। জীবনের এই পরাজয় ওর কাছে বড় আকস্মিক। আছিয়া লুঙ্গি গামছা আনে, সর্ষের তেল এনে চুলে মাখিয়ে দেয়। চলেন, গোসল করেন, শরীর ঠান্ডা হবে। ইয়াসিন সবুজ বালকের মতো কুয়ো পাড়ে আসে। আজ তার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। মনে হয় নিজেকে কারো কাছে সমর্পণ করে দেওয়ার মতো আনন্দ বুঝে আর হয় না। চারির পানি ঠান্ডা হয়ে আছে, গায়ে ঢালতে শীতল হয়ে যায় শরীর। এ কয়দিন ওর একদম ঘুম হয়নি। আজ একটা প্রচণ্ড ঘুম চাই। এই শীতল ছায়াছন্ন বাড়িটা এজন্য ওর ভীষণ প্রয়োজন। ও গোসল সেরে এসে দেখে পরিপাটি করে ভাত সাজানো, 3-4 রকমের তরকারি। আয়োজন সামান্য, কিন্তু যত্নের তুলনা হয় না। পরিপাট্য আছিয়ার স্বভাবের অন্তর্গত, নইলে স্বস্তি পায় না। ইয়াসিন বসনি সবকিছু নিজের জন্য এবং নিজের বলে ভাবতে ভালোবাসে। খাবেন না? বসেন। ও খেতে বসে। আছিয়া কাঁসার বাসনে ভাত তরকারি তুলে দেয়। 2 গ্রাস ভাত খেয়ে ও সোজাসুজি আছিয়ার মুখের দিকে তাকায়। তুমি কিছু বললে না আছিয়া? কি বলবো? বলার কি আছে? আমি নিজ হাতে মেয়েটাকে খুন করলাম না। আছিয়া চুপ করে থাকে। ইয়াসিন ভাত খেতে পারে না, বুকে আটকে যায়, পানি খায় ঢকঢকে, তারপর হু হু করে কেঁদে ওঠে। আমি ভেবেছিলাম ভালোবাসা টাসা কিছু না, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। কুতুব কি পাত্র হলো? আমার জোহরাকে ভাত দিতে পারতো না। আপনি বোঝেন না কেন যে ভালোবাসা ভাত চায় না? আছিয়া? ইয়াসিন বিস্মিত হয়ে তাকায়। আপনার জীবনে ভালোবাসা নাই বলে বুঝেন নাই। আছিয়া, এমন করে বলবে না। ইয়াসিন হাত গুটিয়ে বসে থাকে। ভাত খান। ভালোবাসার জন্য মেয়েটা মরে গেল, এও কি সম্ভব? আছিয়া দৃঢ় স্বরে বলে, সম্ভব। তুমি যেন কেমন হয়ে গেলে আছিয়া, আমি তোমাকে বুঝতে পারছি না। জোহরা মরে আমার বুকে আগুন দিয়েছে। কেন? আপনি আর আমার এখানে আসবেন না। তোমার এত সাহস? ইয়াসিন অস্ফুট আর্তনাদ করে। সাহস না, বুক পোড়ে। ইয়াসিন কথা বলে না। অন্য সময় হলে আসিয়া এই কথা উচ্চারণ করলে ইয়াসিন ওর জিভ টেনে ছিঁড়ে ফেলত। ও প্রতিবাদ সহ্য করে না, তাও আবার মেয়ে মানুষের প্রতিবাদ। এখন ওর মনে হয় যুবতী কন্যা মরে গেলে মানুষের বুক থেকে সাহস কমে যায়, তাও আবার সে মেয়ে যদি ভালোবাসার জন্য জীবন দেয়। আপনি ভাত খান। আসিয়ার কণ্ঠে কি যেন ছিল। ইয়াসিন ভাত খেতে শুরু করে। বারবার মনে হয় আসিয়ার বাধ্য হতে ভালো লাগছে ওর। এই ধরনের অনুভূতি ওর সারা জীবনে কখনো হয়নি। ও জীবনকে দেখেছে অধিকারে এবং স্বেচ্ছাচারিতায়। ওর চোখ ছলছলিয়ে ওঠে, হাতের উল্টো পিঠে মুছে ফেলে চোখ। ভিত ধসে গিয়ে ভীষণ এক দৈন্যদশা ওকে জরাগ্রস্ত করেছে। ও দাঁড়িয়ে থাকতে পারছে না, পড়ে যাচ্ছে। প্রবল হয়ে উঠেছে জোহরার মৃত্যু। আছিয়া 2 টুকরো মাছ উঠিয়ে দেয়, একটুখানি ডাল, সঙ্গে আরও 1 চামচ ঝিঙ্গাশাইল চালের ভাত। ওর মুখটা কঠিন, চোয়ালে কালো দাগ, দৃষ্টিতে ঝড়। ইয়াসিনের হাত থেমে যায়। আছিয়ার চোখে চোখ পড়লে ও ঠান্ডা গলায় বলে, আমি এমন জীবন চাই না।
ইয়াসিন প্রবল আগ্রহে বলে, আমি তোমাকে বিয়ে করব। না আছিয়া, আমি তোমাকে ভালোবাসতে চাই। ও বাম হাত দিয়ে আছিয়ার হাত চেপে ধরে। আছিয়া হাত ছাড়িয়ে নেয়। আমাদের আর ভালোবাসা হয় না। কেন হবে না? আমরা আর মানুষ নাই। এমন করে বলবে না। ইয়াসিনের কণ্ঠে কর্তৃত্বের সুর। আছিয়া উপেক্ষা করে বলে, আমরা পলুপোকা হয়ে গেছি। আমাদের গলার চারদিকে মুগা সুতার দড়ি। আমরা ভালোবাসা খেয়ে ফেলেছি। ও আঁচলে চোখ মুছে। ইয়াসিন বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে, যেমন বিস্ফারিত হয়েছিল জোহরার চোখ। সে চোখের দিকে তাকিয়ে শিউরে উঠেছিল ও। এখনো তেমন শিরশিরে অনুভূতি ওকে শীতল করে দেয়। এই মেয়ে মানুষটিকে ও কোনোদিন বুঝতে পারেনি। আসলেই ও একটা রেশম পোকার গুটি। ওর চারদিকে লক্ষ সুতোর পেঁচ। এই আবরণ ভেদ করা দুঃসাধ্য। আছে আর কান্না থামে না। ওর খুব কষ্ট হচ্ছে। এই নিরিবিলি ঠান্ডা বাড়িটার ঘরবসতি পাল্টে দেবার প্রবল ইচ্ছায় ওর বুকে ছটফটানি। ওর সামনে যে মানুষটি বসে আছে, ও এখন তার মৃত্যু কামনা করছে। 14ই আগস্ট নতুন রাষ্ট্র পাকিস্তানের জন্ম হলো। মালদহ জেলার 5টি থানা চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, শিবগঞ্জ, নাচল ও গোমস্তাপুর রাজশাহী জেলার সঙ্গে যুক্ত হলো। রামচন্দ্রপুর হাটের হিন্দুদের মুখ শুকনো। থমথম করছে ওদের বাড়িঘর। 1 বছর আগের কলকাতার দাঙ্গার কথা কেউ ভুলে যায়নি। মুসলমানদের দেশ পাকিস্তান। থাকতে পারবে কি ওরা? নাকি চলে যেতে হবে বাপদাদার ভিটে ছেড়ে? এই মানসিক টানাপোড়েনের অস্থিরতা ওদের পীড়িত করে। তখন জমিদার বাড়ির অন্দরে রমেনের মা দৃঢ় কণ্ঠে ছেলেকে বলে, স্বামীর ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। জীবনের শেষ বেলা পর্যন্ত এই গ্রামে কাটলো আমার। সুখে দুঃখে আচার আচরণে পালা পার্বণে সবাই তো একসাথে থাকলাম। কোনোদিন তো বিরোধ হয়নি। তবে কেন যাব নিজের দেশ ছেড়ে? তুমি একটা কথা ভুলে যাচ্ছ মা, যে মুসলমানের জন্য পাকিস্তান তৈরি হয়েছে। মানি না। এই মাটি আমার দেশ। শুধু হিন্দু বলে এখান থেকে চলে যাব কেন? এখানে আমারও অধিকার আছে। রমেন মার মুখের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এই একটি ব্যাপারে ওর মার অবিচলতা ওকে বিস্মিত করে। আসলে ভিটেমাটি এমনই জিনিস। এখানকার ঋণ শোধ করা যায় না। এই ঋণ পায়ে ধরে টেনে রাখে। যারা সংকটে পড়েছে তাদেরও বুঝাতে পারবে। এখানকার মানুষকে আন্দোলনের উপযোগী করে গড়ে তুলেছে। ওদের শোষণ বঞ্চনায় শরিক হয়েছে। একটা নতুন কিছু হবে। তবে কেন চলে যাবে ওদের ছেড়ে? ফণিভূষণ ঘর্মাক্ত কলেবরে ছুটে আসে। তুমি ওদের বোঝাও রোমেন। ওরা খুব মনমরা হয়ে গেছে। কালাচাঁদ তো ভাত পানি ছেড়ে দিয়েছে। রমেন মৃদু হাসে। এত বড় একটা রদ বদলে একটু তো হবেই। এ নিয়ে ভাবনা কি? সব ঠিক হয়ে যাবে। যখন দেশের কোথাও কোথাও হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হয়েছে, তাদের একত্রে বাস করা নিয়ে কথা উঠেছে, তখন আমাদের এখানে কিছু হয়নি। কোনো সংকট আমাদের স্পর্শ করেনি। আজও করবে না। চলুন বাজারের দিকে যাই। আমাদের উচিত সভা করা। সে সভায় নতুন রাষ্ট্রের জন্ম উৎসব পালিত হবে। আমরা আনন্দ করব। দুজনে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যায়। ফণিভূষণ দুশ্চিন্তামুক্ত হয়। পথে নিতেশের সঙ্গে দেখা। কিরে, কোথায় যাচ্ছিস? আপনার কাছে যাচ্ছিলাম। নিতেশ আমতা আমতা করে। চোখে মুখে আতঙ্ক। এখনো সহজ হতে পারছে না। আমরা কি করব বাবু? কি করব মানে? রমেন যেন আকাশ থেকে পড়ে। মা বলে দিয়েছে, ভিটেমাটি ছেড়ে কোথাও যাব না। সত্যি? নিতেশের চোখ চকচক করে ওঠে। হ্যাঁ রে,
বাপদাদা 14 পুরুষের ভিটে ছাড়বি কেন? আমিও তো তাই বলি, দাদা শুনতে চায় না। সেই জন্যই তো আপনার কাছে যাচ্ছিলাম। কর্তামা যাবে না শুনে মনে অনেক জোর পেলাম। মাগো কি ভাবনাই যে হচ্ছিল। যাই, সবাইকে বলি গে। নিতেশ দৌড়াতে দৌড়াতে চলে যায়। যাকে পায় তাকেই বলে, জানিস, কর্তামা ভিটেমাটি ছেড়ে কোথাও যাবে না, আমরাও যাব না। ওদের পাশুটে চোখে আলো জ্বলে ওঠে। কালাচাঁদ সেদিন পেট ভরে ভাত খায়। রাস্তার মোড়ে রমেন ওর পিঠ চাপড়ে দিয়ে বলে, ভয় কি, আমরা তো আছি। মাতলার কোনো ভয় নেই, ও বরং খুশি। ও রমেনকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। নতুন দেশ পেলাম, এবার আমাদের দুঃখ ফুরাবে, কি বলেন? রমেন হেসে ফেলে, হয়তো ফুরোবে, তবে সংগ্রাম না করলে কেউ কি হাতে তুলে দেয় রে? আজিজ এ কথায় সায় দেয়। নতুন দেশ ওকে আবেগতাড়িত করে, কিন্তু ও বোঝে ক্ষমতার হাত বদল হলেই সমস্যার সমাধান হয় না। যে সমস্যার মূল গভীরে, তাকে উপড়ে ফেলা কি এতই সহজ? ফণিভূষণের সঙ্গে হাঁটতে হাঁটতে আজিজ এই সভায় আলোচনা করে। খালি সীমানায় তো টানা হয়েছে ফণিদা, যোদ্ধারদের গোলার মুখ তো আর বন্ধ হয়নি। ওরা পারলে ওই মুখে গোটার দেশটাই ঢুকাতে চাইবে। ভালো বলেছ। ফণিভূষণ হু হু করে হাসে। কদিন পর বেশ মন খুলে হাসলাম। এটা সত্যি যে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, অধিকার আদায় বড় কঠিন। ফণিভূষণের কাঁচা পাকা চুল বাতাসে ওড়ে। আকাশে মেঘ করেছে, বেশ একটা হিমেল হাওয়া বয়ে আসছে। আজিজ বাতাসের দিকে মুখ করে দাঁড়ায়। রমেন বলছিল নতুন রাষ্ট্রের জন্ম উৎসব পালন করবে। আজিজ সতোৎসাহে বলে, আমিও তাই বলি। অনেকদিন গায়ে আমোদ ফুর্তি নেই, ভালোই হবে একটা আয়োজন করলে। আলকাপ গানের আসর বসাবো ফণিদা? মন্দ না, শুক্রমারাংকেও খবর দাও, ওরাও নাচ গানের ব্যবস্থা করুক। হ্যাঁ, সবার সঙ্গে মিলেমিশে এক মহাসমাবেশ হোক। দুজনে হু হু করে হাসে। সে হাসিতে মেঘ ভেসে আসে। আকাশ কালো করে বৃষ্টি ঝরতে শুরু করলে দুজনে দৌড় দিয়ে হাতেমের আড়তে ওঠে। ও দ্রুত হাতে ঝাঁপ বন্ধ করছে। বৃষ্টি তখন ভালোই নেমে গেছে। পেঁয়াজের বড় ধামাটা একপাশে সরিয়ে হাতেমদের বসতে দেয়। দুদিন পর সাঁওতালদের ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে রামচন্দ্রপুর হাট। দূর দূরান্ত থেকে লোক আসে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বড় সামিয়ানা এনে টাঙানো হয়েছে। নারী পুরুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে ভরে যায় প্রাঙ্গণ। সবার মতানুসারে রমেন মিত্র জাতীয় পতাকা উত্তোলন করে। কবুতর উড়ে যায় আকাশে। সবুজের বুকে সাদা চাঁদতারা আঁকা পতাকার দিকে তাকিয়ে গমগমে কণ্ঠে বক্তৃতা করে রমেন মিত্র। নতুন রাষ্ট্র পাকিস্তানে আমরা চাই সাদামাটা জীবনের প্রয়োজনীয় চাহিদা পূরণ। কৃষক চায় তার মাথার ঘাম পায়ে ফেলা ফসল যেন অন্যায়ভাবে কেউ কেড়ে না নেয়। ভূমিহীন চায় এক টুকরো জমি। সাধারণ মানুষ চায় বেঁচে থাকার মতো কাজ। নারী চায় সামাজিক মর্যাদা, স্বামী সন্তান নিয়ে সুখী জীবনের স্বপ্ন। আমরা এখন সুখের প্রত্যাশায়। আমরা নতুন রাষ্ট্রের দীর্ঘায়ু কামনা করি। প্রবল করতালিতে বক্তৃতা শেষ হলে শুরু হয় গান। গানে গানে কেটে যায় রাত। আলকাপ গান দিয়ে আসর মাতিয়ে রাখে শোয়েব সরকার। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।